এটি হচ্ছে তোমাদের কবিতার মূল লাইন, তারপরে তার উচ্চারণ এবং তার বাংলা অর্থ, আর তার নিচে থাকবে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিং, অর্থাৎ ওই লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ওয়ার্ড আছে তার উচ্চারণ সহ বাংলা মানে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ আর অল গুড। আজ আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর একটি খুব সুন্দর ইংলিশ কবিতা, দ্য সি, রিটেন বাই জেমস রিভস। কবিতার ভিতরে যাওয়ার আগে আমাদের কবি জেমস রিভস সম্বন্ধে আমরা একদম বেসিক বিষয় জেনে নেব। জেমস রিভস ছিলেন একজন ব্রিটিশ লেখক, যিনি প্রধানত তার কবিতা, নাটক ও শিশু সাহিত্যের অবদানের জন্য পরিচিত। তার বইগুলির মধ্যে বড়দের এবং ছোটদের উভয়ের জন্য বিভিন্ন রকম সংকলন করা আছে। তিনি একজন সাহিত্য সমালোচক এবং সম্প্রচারক হিসাবেও সুপরিচিত ছিলেন। আমাদের মূল কবিতা দ্য সি কবিতায় যাওয়ার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে। এই কবিতাটি একটি মেটাফরিক্যাল পোয়েম, অর্থাৎ একটি রূপকধর্মী কবিতা। এখানে কবি সাগরের সাথে বা সমুদ্রের সাথে এটি কুকুরের তুলনা করেছেন, যাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। রূপের সাথে আঁকা তাকে আমরা বলবো রূপক। যদি কোনো কবি অথবা লেখক কোনো কিছুর সঙ্গে তুলনা করে আর একটি বিষয় লেখেন বা রচনা করেন, তাকে আমরা রূপকধর্মী কবিতা বলতে পারি, অনেক ক্ষেত্রে রূপকধর্মী রচনাও বলতে পারি। তো আমাদের এই কবিতার নাম হচ্ছে দ্য সি। এই কবিতায় কবি সমুদ্রকে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা চলে যাব আমাদের মূল কবিতার প্রথম অংশে। এটি হচ্ছে তোমাদের কবিতার মূল লাইন, তারপরে তার উচ্চারণ এবং তার বাংলা অর্থ, আর তার নিচে থাকবে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিং, অর্থাৎ ওই লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ওয়ার্ড আছে তার উচ্চারণ সহ বাংলা মানে। তাহলে আমরা আমাদের প্রথম যে দুই লাইন সেটি আমরা শুরু করছি। দেখো, দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। সমুদ্র হয় যেন একটি ক্ষুধার্ত কুকুরের মতো। জায়ান্ট এবং গ্রে মানে কি, খুব বিশাল এবং ধূসর রঙের। অলরেডি তোমাদের বলে দিয়েছি এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা, আর এখানে কবি সমুদ্রকে একটি হাংরি ডগ বা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন। এখান থেকে পরীক্ষা আসতে পারে যে কুকুরটি কেমন রঙের বা সমুদ্রটি কেমন রঙের, গ্রে বা ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে সারাদিন সমুদ্র সৈকতে গড়াগড়ি খেতেই থাকে, গড়াগড়ি খেতেই থাকে। কে গড়াগড়ি খায়? এখানে ঢেউয়ের কথা বলা হচ্ছে, মানে সমুদ্র কুকুরটি সে বিচ বা সমুদ্র সৈকতে প্রতিনিয়ত গড়াগড়ি খেয়েই চলেছে। উইথ হিজ ক্লাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। কি, তার শব্দ করার দাঁত, যেমন দাঁত আমরা যে শব্দ করি উপরের চোয়াল এবং নিচের চোয়াল, ঠিক তেমনিভাবেই সে যেন দুটি চোয়াল একই সঙ্গে চিবোচ্ছে এবং রুক্ষ লোমশ চোয়াল রয়েছে তার। কেমন? শ্যাগি জস। শ্যাগি শব্দের অর্থ এলোমেলো লোমশ যুক্ত, জস হচ্ছে চোয়াল, জ উচ্চারণটা জ, এর সঙ্গে এস হওয়ার কারণে এটা হবে জস। আওয়ার আপন আওয়ার হি নস। এই যে জস আছে, এই জসের সাথে নস কি করে, সে কি করে ঘন্টার পর ঘন্টা সে কামড়াতেই থাকে, কামড়াতেই থাকে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস বোনস বোনস। কি, পাথরগুলো গড়াতে গড়াতে গর্জন করতে করতে সে আওয়াজ করে, আর হাড় হাড় হাড়। মনে হচ্ছে একটা কুকুর, সে যেমন একটা হাড়কে দিনভর চিবোতেই থাকে এবং চিবানোর সময় আওয়াজ হয়, তেমনিভাবে সমুদ্র যখন ঢেউ আছড়ে পড়ে পাথরের উপরে যে আওয়াজটা হয়, মনে হচ্ছে কোনো একটা কুকুর হাড় চিবোচ্ছে। দ্য জায়ান্ট সি ডগ মোনস। কি করে? জায়ান্ট সি ডগ, বিশাল সমুদ্র কুকুরটি গোঙাতে থাকে। এখানে মন মানে হচ্ছে গোঙানো বা করুণ শব্দ করা। তার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং হচ্ছে গ্রিজি। গ্রিজি শব্দের অর্থ তেল তেলে। আমরা দেখবে গ্রিজ লাগাই সাইকেল, তারপরে তোমার মোটর সাইকেলে আমরা যে গ্রিজ লাগাই, সেই গ্রিজ মানে তেল, আর গ্রিজি মানে তেল তেলে অ্যাডজেক্টিভ ফর্ম। পস মানে হচ্ছে পশুর থাবা। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আর যখন রাতের বাতাস গর্জন করতে করতে বয়ে যায় আর চাঁদ ঝোড়ো মেঘের মধ্যে দুলতে থাকে, হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফ। কি করে? সে তখন উঠে দাঁড়ায় দ্রুত, তার ফিট, ফিট মানে কি, পায়ের উপর উঠে দাঁড়ায়, এবং কি করে, স্নাফস অ্যান্ড স্নিপস।
স্নাপস শব্দের অর্থ দেখো জোরে জোরে শ্বাস নেওয়া, আর স্নিফ শব্দের মানে হচ্ছে শোকা। এই বিষয়টাও কিন্তু এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। কীরকমভাবে দেখবে কুকুর কোথাও গিয়ে যখন শোকে তখন সে বড় বড় করে শ্বাসও নেয়। এই স্নাপস মানে হচ্ছে তোমার জোরে জোরে শ্বাস টানা, আর স্নিপস মানে হচ্ছে শোকা। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস, তারপরে কি করে সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ানোর পরে সে কি করে, সে পাহাড়ের ধারে তার ভেজা শরীর ঝাঁকায়। এই দেখো ক্লিফ শব্দের মানেটা হচ্ছে খাড়া পাহাড়ের ধাপ, অর্থাৎ ঝুলন্ত পাহাড়ের একটা অংশ। দেখ ফটোটা ভালো করে দেখে নাও, এখান থেকে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, সে দীর্ঘ সময় ধরে, হাউল শব্দের অর্থ কি, হাউমাউ করে ডাকা, কুকুরের ডাককে আমরা বলতে পারি হাউলস। লাউড শব্দের অর্থ আমরা সবাই জানি জোরে জোরে। সে তখন কি করে, সে আওয়াজ করে থাকে কেমন করে, ভীষণ জোরে জোরে সে হাউমাউ করে ডাকতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, কিন্তু মে অথবা জুন মাসের শান্ত দিনে যখন বালিয়াড়ি ঘাসগুলো, এরপরে কিছু একটা আছে, পরের লাইনটা তোমাদের বলছি, এইটুকু আগে বুঝে নাও। মে অথবা জুন মাসের ওই রকম শান্ত দিনে যখন বালিয়াড়ির উপরে গজে ওঠা ঘাসগুলোতেও প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তারা আর বাঁশির মতো মৃদু সুর তোলে না, তখন সমুদ্র উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, অলরেডি বলে দিয়েছি পজ মানে কি, থাবা, তার দুই থাবার মধ্যে তার মাথাকে সে ঢুকিয়ে রাখে। হি লাইস অন দ্য স্যান্ডি শোর্স, সে কী করে, স্যান্ডি মানে কি, স্যান্ড মানে বালি, আর স্যান্ডি মানে বালুময় বা বালুকাময়, সেই বালুকাময় সমুদ্র তীরে শুয়ে থাকে। সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর্স, দেখো এখানে সো কোয়াইট মানে হচ্ছে ভীষণ শান্ত, মানে এতটাই শান্ত, এতটাই শান্ত। হি সে মানে সমুদ্র কুকুর বা সমুদ্র, স্কেয়ারসলি মানে ভীষণ সামান্য, স্নোর শব্দের অর্থ আমরা অলরেডি জানি নাক ডাকা, তার নাক ডাকারও কিন্তু আওয়াজ পাওয়া যায় না। কী কারণে কথাটি বলেছেন শেষের দিকে, দেখো এই জুন এবং মে মাসে এরকম সময় সমুদ্র কিন্তু একদম শান্ত থাকে, আর অন্যান্য সময় সে ভীষণ ঝোড়ো হাওয়ার মধ্যে নাচে এবং রকস করে। রক মানে কি এখানে বোঝাচ্ছে সে ডান্স করে বা নেচে ওঠে, ভীষণ বড় বড় ঢেউ নিয়ে ভীষণ আওয়াজ করে। কিন্তু এই মে এবং জুন মাসে সমুদ্র এতটাই শান্ত হয়ে থাকে যে তার নাক ডাকার পর্যন্ত আওয়াজ পাওয়া যায় না, অর্থাৎ সে একদম চুপ হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। কবি তাই বলতে চেয়েছেন। এই কবিতার টেক্সচুয়াল কোশ্চেন্স এবং টেক্সচুয়াল গ্রামার বাদেও যত ধরনের প্রশ্ন হতে পারে, এমসিকিউ, ট্রু ফলস, কমপ্লিট দ্য ফলোয়িং, এসএকিউ, সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর ডান দিকের এই ভিডিও থেকে দেখে নিতে পারো। এছাড়া যদি আমাদের একাডেমিতে তোমরা কেউ ভর্তি হতে চাও, যেখানে মাত্র 6 জন প্রতি ব্যাচে পড়ানো হয়, তারা এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এরকম প্রত্যেকটি টপিক খুব সুন্দর করে নোট করে বুঝিয়ে দেওয়া হয় বিদ্যাতীর্থ একাডেমি প্রাইভেট টিউশন। এখানে প্রতিটি ব্যাচে মাত্র 6 জন করে চেয়ার টেবিলে বসিয়ে বাড়ির পার্সোনাল টিউশনের মতো পড়ানো হয়। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 6 জন। হ্যাঁ, নর্মাল কোচিং সেন্টার থেকে আমাদের একাডেমি কোথায় তফাৎ, এখানে আপনার ছেলে মেয়ে যখন পৌঁছায় তখন সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে যায় যে আপনার ছেলে অথবা মেয়ে এখানে পৌঁছে গেছে। এখান থেকে প্রাইভেট কমপ্লিট করে যখন বেরিয়ে যায়, আপনার ছেলে মেয়ে বেরিয়ে গেছে সেই একই এসএমএস আপনি পাচ্ছেন। অর্থাৎ বাড়ির থেকে বেরিয়ে পড়া কমপ্লিট করে বাড়ি পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ একাডেমি এবং মা বাবার হাতেই বিষয়টা থাকছে। পড়ালেখার কোয়ালিটি এবং স্টুডেন্টদের সিকিউরিটি দুটো বিষয় আমরা ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখে থাকি। আপনার ছেলে অথবা মেয়ে এখানে 15 দিন একদম ফ্রিতে পড়াশুনো করতে পারে, দেখতে পারে আমাদের এখানে কিভাবে পড়াশুনো করানো হয়। যদি ভালো লাগে তাহলে থাকবে, না হলে কোনো রকম কৈফিয়ত না দিয়ে, কোনো রকম টিউশন ফিস না দিয়ে 15 দিন পরে আপনার সন্তানকে আপনি এখান থেকে নিয়ে যান, আমরা কোনো আপত্তি করব না। আমাদের একাডেমিতে কিভাবে পড়ানো হয়, কীরকমভাবে পরীক্ষা নেওয়া হয়, কীরকমভাবে প্রশ্ন প্রস্তুত করা হয়, অর্থাৎ কোয়ালিটি কোশ্চেন পেপারের উপরেই পরীক্ষা নেওয়া হয়, তার সমস্ত বিষয় একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা ওই একই ভিডিও দেখে নিতে পারেন যে আমাদের এখানকার গোটা পরিবেশ এবং কিভাবে পড়ানো হয়। ভিডিওটি ভালো লাগলে আর যদি তোমার সামান্যতম উপকার হয় তাহলে লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের কামনায় তোমাদের সেন স্যার।